আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুরু করছি রাত ৩টায়। নরসিংদীর একটা ছোট শহর, একটা পুরনো বাড়ির দোতলায় একটা ঘর। ঘরে একটাই বাতি জ্বলছে, জেগে আছেন শওকত আলী, বয়স ৭৮। ১৯৯৮ সালে সরকারি কৃষি বিভাগ থেকে অবসর নিয়েছেন। মাসে পান ৫,৪০০ টাকা পেনশন। রাত ৩টায় তিনি কেন জেগে আছেন? ঘুম আসছে না, কারণ আজ মাসের ১৫ তারিখ। পেনশন আসে মাসের শুরুতে, এখন অর্ধেক মাস গেছে, হাতে আছে ২,১০০ টাকা। মাসের বাকি ১৫ দিন এই টাকায় চালাতে হবে। ১৫ দিনে ২,১০০ টাকা, দিনে ১৪০ টাকা। একা এই ১৪০ টাকায় খাওয়া, ওষুধ, বিদ্যুৎ সব। শওকত আলী অন্ধকারে শুয়ে হিসাব করছেন, খাতায় নয়, মাথায়। কাল বাজার করতে হবে, চাল শেষ হয়ে গেছে, কত লাগবে? ৫০০ টাকা, তাহলে থাকবে ১৬০০। প্রেসারের ওষুধ কিনতে হবে পরশু, ৩৫০ টাকা, থাকবে ১২৫০। বিদ্যুৎ বিল আসবে ৫০০ টাকা, থাকবে ৭৫০। বাকি ১২ দিনের খাবার ৭৫০ টাকায়। এখানে হিসাব আর মেলে না। শওকত আলী চোখ বন্ধ করেন, কিন্তু ঘুম আসে না। হিসাবটা মাথায় ঘুরতেই থাকে। প্রিয় দর্শক, এই রাতটা শওকত আলীর একার নয়। বাংলাদেশে প্রতি রাতে কত পেনশনভোগী এভাবে জেগে শুয়ে হিসাব করছেন তার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু সংখ্যাটা অনেক। পেনশন গেজেট এই রাতগুলো বদলাতে পারে। প্রিয় দর্শক, শওকত আলীর রাতের হিসাবটা আরেকটু বিস্তারিত দেখি। তিনি শুধু এই মাসের হিসাব করছেন না, মাথার মধ্যে পরের মাসের হিসাবও আসছে। পরের মাসে ছোট মেয়ের বাচ্চার জন্মদিন। মেয়ে একটু দূরে থাকে, ওখানে যেতে বাসভা ভাড়া লাগবে ৬০০ টাকা। একটু উপহার নিয়ে যাবেন, সেটা কমপক্ষে ৫০০ টাকা, ১১০০ টাকা। মাসের পেনশন থেকে ১১০০ টাকা বের করলে বাকি রাখা যায় ৪,৩০০। সেটাও শেষ হয়ে যাবে মাসের ২০ তারিখের আগে। শওকত আলী ভাবছেন, মেয়ের বাচ্চার জন্মদিনে না গেলে কেমন দেখাবে। মেয়ে কিছু বলবে না, কিন্তু মনে কষ্ট পাবে। তারপর ভাবছেন, না গেলে টাকা বাঁচবে। কিন্তু এই কিন্তু বাক্যটা শেষ হয় না, কারণ এরপরে আসে অপরাধবোধ। একজন বাবা নাতির জন্মদিনে যেতে পারছেন না, কারণ বাস ভাড়া নেই। এটা কি একটা স্বাভাবিক পরিস্থিতি? না, এটা পেনশন ব্যর্থতার একটা বাস্তব চিত্র। প্রিয় দর্শক, এবার একটু ভিন্ন গল্প। রাজশাহীর একটা পাড়ায় পাশাপাশি দুটো বাড়িতে থাকেন দুজন মানুষ। দুজনেই বৃদ্ধ, দুজনেই পেনশনভোগী। প্রথম জনের নাম আনোয়ার হোসেন, সরকারি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, পেনশন পান মাসে ১৪,০০০ টাকা। দ্বিতীয় জনের নাম রফিকুল ইসলাম, একই স্কুলে অফিস সহায়ক ছিলেন, পেনশন পান মাসে ৪,২০০ টাকা। দুজনই এক স্কুলে ছিলেন, দুজনই একই বছরে অবসর নিয়েছেন। আনোয়ার হোসেন প্রতি মাসে ছেলের বাড়িতে যান, মাঝে মাঝে রেস্টুরেন্টে খান, ডাক্তার দেখান নিয়মিত। রফিকুল ইসলাম ৪,২০০ টাকায় সংসার চালান। ছেলের বাড়ি যাওয়ার টাকা নেই, ডাক্তার দেখানো হয় কম। একই অফিসে, একই সময়, একই মানুষ, পেনশনের পার্থক্য ৩ গুণের বেশি। এটা কি ন্যায্য? প্রশ্নটা পদের পার্থক্যকে অস্বীকার করছে না। প্রধান শিক্ষক আর অফিস সহায়কের দায়িত্ব ভিন্ন, বেতনের পার্থক্য যুক্তিসঙ্গত। কিন্তু যখন উভয়েরই পেনশন সম্মানের সাথে বাঁচার জন্য যথেষ্ট না হয়, শুধু একজন আরেকজনের চেয়ে কম কষ্টে থাকেন, তখন প্রশ্নটা তুলতে হয়। একজন অফিস সহায়ক কি সম্মানের সাথে বাঁচার অধিকার রাখেন না? অবশ্যই রাখেন। প্রিয় দর্শক, এবার একটা পরিবারের গল্প বলবো, কারণ পেনশনের সংকট শুধু একজন মানুষের নয়, পুরো পরিবারে ছড়ায়। সাভারে থাকেন মোস্তফা কারিম, বয়স ৭৫। ২০০৪ সালে অবসর নিয়েছেন, পেনশন পান ৭,৫০০ টাকা। তার দুই ছেলে একই শহরে থাকে। বড় ছেলে গার্মেন্টসে কাজ করে, মাসে পায় ২০,০০০ টাকা। ছোট ছেলে ভ্যান চালায়, মাসে পায় ১২,০০০ টাকা। দুই ছেলে মিলিয়ে বাবাকে দেন মাসে ৩,০০০ টাকা। বড় ছেলে দেয় ২,০০০, ছোট ছেলে দেয় ১,০০০। মোস্তফা কারিমের মোট আয় ১০,৫০০ টাকা। সাভারে এক ঘরে থাকেন, ভাড়া ৩,০০০, ওষুধ ২,০০০, বাজার ২,০০০। বাকি ৩,৫০০ দিয়ে মাস চালান, এতে চলে, কিন্তু টান। কিন্তু একদিন বড় ছেলের গার্মেন্টস বন্ধ হয়ে গেল। বড় ছেলে হঠাৎ চাকরি হারালো, ২ মাস বেকার থাকলো। সেই ২ মাস মোস্তফা কারিম বড় ছেলের পাঠানো ২,০০০ টাকা পাননি। মাসে আয় হলো ৮,৫০০ টাকা। ভাড়া দিলে বাকি ৫,৫০০, ওষুধ দিলে বাকি ৩,৫০০। এই ৩,৫০০ টাকায় পুরো মাস। সেই ২ মাসে মোস্তফা কারিম একদিনও মাংস খাননি। একদিন তার স্ত্রীর ওষুধ কিনতে পারেননি। সেদিন স্ত্রী একটুও কিছু বলেননি, শুধু বলেছিলেন, আমার ওষুধ না হলে ক্ষতি নেই, তোমার কিনো। এই দুটো বৃদ্ধ মানুষের এই কথোপকথন, এটা পেনশন ব্যর্থতার সবচেয়ে নিষ্ঠুর চিত্র। প্রিয় দর্শক, এবার একটা গল্প বলবো যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবায়।
গাজীপুরের একটা গ্রামে থাকেন আমিনা বেগম, বয়স ৬৯। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নার্স ছিলেন। ২০১৫ সালে অবসর নিয়েছেন। মাসে পান ৯,৩০০ টাকা। তার একটা ছোট্ট অভ্যাস আছে। প্রতি মাসে পেনশন পাওয়ার পর দিন একটা খাতায় লেখেন এই মাসে কোথায় কত খরচ হবে। প্রতিটি খরচের বিপরীতে একটা ঘর আঁকেন। টাকা খরচ হলে ঘরটা ভরিয়ে দেন। মাসের শেষে খাতাটা দেখেন। কোনো মাসে কিছু বাঁচলে খুশি হন, না বাঁচলে পরের মাসের পরিকল্পনা করেন। এই খাতাটা তার ৩ বছর ধরে লেখা। একদিন তার মেয়ে খাতাটা দেখল। পাতার পর পাতা হিসাব, প্রতিটি পাতায় একটাই গল্প, বাঁচানোর চেষ্টা, না বাঁচতে পারার কষ্ট। মেয়ে জিজ্ঞেস করল, মা এতদিন ধরে লিখছো কেন? আমিনা বেগম বললেন, যাতে মনে না হয় হুট করে টাকা শেষ হয়ে গেছে। লিখলে মনে হয় নিজের কাছে জবাবদিহি আছে। তারপর একটু থেমে বললেন, আর লিখলে মনে হয় আমি এখনো কিছু পারি। প্রিয় দর্শক, এই একটা কথায় কত গভীর মানবিকতা আছে। একজন মানুষ বৃদ্ধ বয়সেও নিজেকে সক্ষম মনে করতে চান, নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করতে চান। পেনশন সেই নিয়ন্ত্রণের সুযোগ দেয়, বা দেয় না? প্রিয় দর্শক, এবার একটু ভিন্ন ধরনের সংগ্রামের কথা বলবো। চাঁদপুরের একটা শহরে থাকেন কামাল হোসেন, বয়স ৭২। সরকারি ব্যাংক থেকে অবসর নিয়েছেন। পেনশন পান ১২,০০০ টাকা। ১২,০০০ টাকায় চলে, খুব আরামে নয়, কিন্তু চলে। কিন্তু কামাল হোসেনের একটা সমস্যা আছে, তিনি একা থাকেন এবং তার হাঁটা চলায় সমস্যা। প্রতি মাসে পেনশন তুলতে ব্যাংকে যেতে হয়। ব্যাংক বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে। ২ কিলোমিটার হাঁটা তার পক্ষে কঠিন। রিকশায় যান, ২ পার রিকশা, যাওয়া আসা ৬০ থেকে ৮০ টাকা। কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা হলো ব্যাংকের লাইনে। ব্যাংকে লাইনই থাকে। পেনশনভোগীদের জন্য আলাদা সুবিধা নেই। সবার সাথে দাঁড়িয়ে থাকতে হয়, মাঝে মাঝে ১ থেকে ১.৫ ঘন্টা। হাঁটুর সমস্যা নিয়ে ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকা। একদিন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কামাল হোসেন অসুস্থ বোধ করলেন, মাথা ঘুরছিল। পাশের একজন ধরলেন, বসিয়ে দিলেন। সেই দিন পেনশন না তুলেই বাড়ি ফিরেছিলেন। পরদিন আবার গেলেন। এবার আর্লি সকালে গেলেন, যাতে লাইন কম থাকে। এই কামাল হোসেন কি কোনো সুবিধা পাওয়ার অধিকার রাখেন না? বৃদ্ধ পেনশনভোগীদের জন্য কি ব্যাংকে আলাদা কাউন্টার থাকা উচিত নয়? অবশ্যই উচিত, কিন্তু নেই। পেনশন গেজেটে এই বিষয়টা নিয়ে কথা বলা হয় না, কিন্তু এটাও পেনশন ব্যবস্থার একটা ব্যর্থতা। প্রিয় দর্শক, এখন সংখ্যার হিসাবে আসি। নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী পেনশনের সম্ভাব্য হার। ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা, পেনশন ৪,১২৫ টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন ২০,০০০ টাকা হলে পেনশন হবে ১০,০০০ টাকা। শওকত আলীর মতো যারা ৫,০০০ পান, ১০,০০০-এ উঠলে রাত ৩টার হিসাবটা একটু সহজ হবে। মাসের শেষ সপ্তাহে শূন্য না হয়ে কিছুটা বাঁচবে। ১৫তম গ্রেডে বর্তমান পেনশন ৪,৮৫০ টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন ১৯,৪০০ হলে পেনশন হবে ৯,৭০০ টাকা। ১১তম গ্রেডে বর্তমান মূল বেতন ১২,৫০০ টাকা, পেনশন ৬,২৫০ টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন ২৫,০০০ হলে পেনশন হবে ১২,৫০০ টাকা। ১০ম গ্রেডে বর্তমান পেনশন ৮,০০০ টাকা। নতুন মূল বেতন ৩২,০০০ হলে পেনশন হবে ১৬,০০০ টাকা। নবম গ্রেডে বর্তমান পেনশন ১১,০০০ টাকা। নতুন মূল বেতন ৪৪,০০০ হলে পেনশন হবে ২২,০০০ টাকা। আমিনা বেগম নবম গ্রেডে থাকলে ৯,৩০০ থেকে ২২,০০০-এ উঠলে তার খাতার হিসাব একটু হলেও সহজ হবে। মাসের শেষে এখনও কিছু পারি বলার মতো একটু বেশি সুযোগ থাকবে। সপ্তম গ্রেডে বর্তমান পেনশন ১৪,৫০০ টাকা। নতুন মূল বেতন ৫৮,০০০ হলে পেনশন হবে ২৯,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন ১৭,৫০০ টাকা। নতুন মূল বেতন ৭১,০০০ হলে পেনশন হবে ৩৫,০০০ টাকা। পঞ্চম গ্রেডে বর্তমান পেনশন ২১,২৫০ টাকা। নতুন মূল বেতন ৮৫,০০০ হলে পেনশন হবে ৪২,৫০০ টাকা। প্রিয় দর্শক, এখন বলবো গেজেট প্রকাশের পরে এই মানুষগুলোর কি করণীয়। শওকত আলীর মতো যিনি রাত ৩টায় হিসাব করছেন, আপনার রাতের হিসাবটা এখন থেকেই বদলাতে শুরু করুন। গেজেট আসলে সাথে সাথে অফিসে যান। নতুন হারে পেনশন পেলে আপনার রাতের হিসাবটা ভিন্ন হবে। মোস্তফা করিমের মতো যারা ছেলের সাহায্যের উপর নির্ভরশীল, গেজেটে পেনশন বাড়লে সেই নির্ভরতা কিছুটা কমবে। ছেলের উপর চাপ কমবে, পরিবারের টেনশন কমবে। আমিনা বেগমের মতো যারা খাতায় হিসাব রাখেন, সেই হিসাব রাখা বন্ধ করবেন না, বরং গেজেটের পরে নতুন হিসাব করুন, দেখুন কতটা বাঁচল।
কামাল হোসেনের মতো যারা ব্যাংকে যেতে কষ্ট হয়, ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলুন বয়স্ক পেনশনভোগীদের জন্য আলাদা ব্যবস্থার কথা। এটা আপনার অধিকার চাওয়া। এবং যারা এই ভিডিও দেখছেন কিন্তু নিজে পেনশনভোগী নন, আপনার পাশে শওকত আলী বা আমিনা বেগম আছেন কিনা একবার খুঁজুন। গ্যাজেট আসলে তাদের সাহায্য করুন। এটা মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। প্রিয় দর্শক, শেষ করব শওকত আলীর কাছে ফিরে গিয়ে। সেই রাত ৩টার পরে শওকত আলী হিসাব মেলাতে পারছেন না, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন। কিন্তু তিনি উঠে বসেন, ঘরের জানালাটা একটু খোলেন, বাইরে অন্ধকার, কিন্তু একটু পরে কোথাও একটা ঝিঁঝি পোকা ডাকছে। শওকত আলী সেই শব্দ শুনতে থাকেন অনেকক্ষণ। তারপর কখন যে ঘুমিয়ে পড়েন জানেন না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তার ছোটবেলার বাড়ি, মায়ের রান্না, বাবার হাত ধরে হাঁটা। সেই স্বপ্নে কোনো পেনশনের হিসাব নেই। সকালে উঠে তিনি আবার শুরু করেন, আরেকটা দিন, আরেকটা হিসাব। প্রিয় দর্শক, শওকত আলীর এই প্রতি রাত, এই প্রতি সকাল, এটাই পেনশন ব্যর্থতার সবচেয়ে বাস্তব মুখ। পেনশন গ্যাজেট এই রাতগুলো বদলাতে পারে, সম্পূর্ণ নয় কিন্তু কিছুটা। সেই কিছুটা পরিবর্তনের জন্যই পেনশন গ্যাজেট দরকার, এবং সেই পরিবর্তনের জন্যই আমাদের সোচ্চার থাকা দরকার। পেনশন গ্যাজেট প্রকাশ হলে এই চ্যানেলে সম্পূর্ণ বিশ্লেষণ পাবেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। এই ভিডিওটা শেয়ার করুন সেই প্রতিটি মানুষের সাথে যার পরিচিত কেউ আছেন যিনি রাত ৩টায় জেগে হিসাব করছেন। কারণ সেই রাতের হিসাবটা বদলানোর সময় এসেছে। আল্লাহ হাফেজ।